ব্রু মলার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাবো আফগান লেখক খালেদ হোসেনীর লিখিত আত্মকথামূলক উপন্যাস দ্য কাইট রানার। বইটি অনুবাদ করেছেন শওকত হোসেন। আজকে পড়ব বইটির নবম ও শেষ পর্ব। সম্পূর্ণ বইটি পড়ে আফগান সমাজ ও রাষ্ট্রচিত্রের সাথে গেল কয় দশকের জনমানুষের ব্যক্তি জীবনের যে উত্থান পতন ও তাদের মধ্যকার আত্ম-অনুভূতির একটি সাবলীল ও মুক্ত বর্ণনা পাওয়া গেছে, তাতে আশা করছি আমার শ্রোতারাও খুবই প্রান্তিক দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করবে। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে অন্য কোনো বই পড়তেও তা আপনাদের কাছে উপস্থাপন করতে আমাকে শক্তি যোগাবে। তাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ড্রেসারের উপরই টেলিভিশন সেট রাখা। দেখো, বলে উঠল সৌরভ। ওটা হাতেই চালু করলাম আমি। রিমোট কন্ট্রোল নেই, ডায়াল ঘোরালাম। বাচ্চাদের একটা উর্দু চ্যানেল ফেলাম। দুটো মোটাসোটা হাত দিয়ে উর্দুতে গান গাইছে। একটা খাটে উঠে বসে বুকের কাছে হাঁটু ভাঁজ করে বসলো সৌরভ। ও দেখার সময় টিভি পর্দার ছবিগুলোর সবুজ চোখের পাতায় ঝিলিক মারতে লাগলো। মুখটা পাথরের মতো করে রেখেছে ও, সামনে পেছনে দোল খাচ্ছে। আমরা দুজন বড় হলে ওর পরিবারকে একটা টিভি কিনে দেওয়ার কথা বলেছিলাম হাসানকে। সে কথা মনে পড়ে গেল আমার। আমি যাচ্ছি আগাশায়, বলল ফরিদ। রাতটা থেকে যাও, বললাম আমি। অনেক দূরের পথ, কাল সকালে যেও। আশা কর, বলল ও। কিন্তু আমি আজ রাতেই ফিরতে চাই। বাচ্চাদের কথা খুব মনে পড়ছে। রুম থেকে বের হয়ে যাবার সময় দোরগোড়া একটু থামলো সে। গুড বাই সৌরভ যান, বলল। জবাবের অপেক্ষা করলো, কিন্তু সৌরভ কোনো আমলই দিল না। স্রেফ সামনে পেছনে দোল খেয়ে চলল। পর্দার উপর ঝিলিক মেরে চলা ইমেজগুলোর রূপালী আভায় উজ্জ্বল হয়ে আছে। বাইরে ওর হাতে একটা খাম তুলে দিলাম। ওটা সে খুলতেই মুখ হা হয়ে গেল ওর। তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না, বললাম আমি। আমার জন্য অনেক করেছো তুমি। কত আছে এখানে? খানিকটা বিভ্রান্ত হয়ে জানতে চাইল ফরিদ। 2000-এর একটু বেশি। 2000 বলতে গেল সে। পরে কাফ থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাবার পর দুবার হর্ন বাজালো, হাত নাড়াল। আমিও পাল্টা হাত নাড়লাম। ওর সঙ্গে আর কখনো দেখা হয়নি আমার। হোটেল রুমে ফিরে এসে দেখি বড়সড় একটা সি এর মতো বিছানায় শুয়ে আছে সৌরভ। চোখ বন্ধ থাকলেও ঘুমাচ্ছে কিনা বুঝতে পারলাম না। টেলিভিশন বন্ধ করে দিয়েছেও। ব্যথায় মুখ বাঁকা করে নিজের বিছানায় বসলাম আমি। চোখের উপর থেকে ঘাম মুছলাম। মনে মনে ভাবলাম, না জানি আর কতদিন এভাবে উঠতে বসতে শুতে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। আবার কবে শক্ত খাবার খেতে পারবো? বিছানায় শুয়ে থাকা এই আহত ছেলেটাকে নিয়েই বা কি করব? যদিও আমার মনের একটা সে দৌড়দৌড়ি করছে বলে মনে হয় না, বললাম। আমরা এখানকার লোকই নয়। ছেলেটা বোধ হয় হারিয়ে গেছে। এপাশ ওপাশ মাথা নাড়ল সে। তাহলে ওর ওপর নজর রাখা ছিল তোমার, মিস্টার। জানি, বললাম, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। জেগে উঠে দেখি ও নেই। জানোই তো ছেলেদের দিকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, বললাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে। কেমন করে আমার উদ্বেগের ব্যাপারে এতটা নিরাসক্ত থাকতে পারছে সে? কাগজটা অন্য হাতে চালান করলো সে। আবার হাওয়া করতেও শুরু করলো। এখন ওরা বাইসাইকেল চাইছে। কারা? আমার ছেলেরা, বলল লোকটা। ওরা বলে, বাবা বাবা, আমাদের বাইসাইকেল কিনে দাও। আমরা আর তোমাকে জ্বালাবো না, প্লিজ বাবা। ছোট একটা নাকি হাসি দিল সে। বাইসাইকেল? ওদের মা আমাকে খুন করে ফেলবে, কসম কেটে বলছি তোমাকে। সৌরভ একটা নালায় পড়ে আছে, কল্পনা করলাম, কিংবা কোনো গাড়ি ট্রাকের ভেতর, হাত পা বাঁধা, মুখে কাপড়ে গোজা। ওর রক্তে হাত রাঙাতে চাইনি আমি। ওর রক্তও নয়, প্লিজ, বললাম আমি। চোখ কচকালাম। লোকটার হাত কাটা নীল সুতি শার্টের লেপলে লেখা নামটা পড়লাম, মিস্টার ফায়াজ। তুমি ওকে দেখেছ? ছেলেটা? ঠোঁট কামড়ালাম। হ্যাঁ, ছেলেটা। আমার সঙ্গের ছেলেটাকে। দোহাই লাগে, ওকে তুমি দেখেছ? বাতাস করা থেমে গেল। চোখ শুরু হয়ে এলো তার। আমার সঙ্গে জালিয়াতি করতে এসো না, ফ্রেন্ড।
আমি ওকে হারাইনি। তার কথা যুক্তি থাকলো। আমার মুখ লাল হয়ে ওঠা ঠেকান গেল না। তুমি ঠিকই বলেছ, আমার ভুল হয়েছে, দোষটা আমার। এখন বলো, ওকে দেখেছ? দুঃখিত, সংক্ষেপে বলল সে। আবার চোখে চশমা লাগালো, ঝট করে পত্রিকার পাতা খুললো। আমি এমন কোনো ছেলেকে দেখিনি। এক মুহূর্তে কোনো কোণে দাঁড়িয়ে রইলাম। আমি আর্তনাদ ঠেকানোর চেষ্টা করছি, কিন্তু মসজিদের আনুমানিক শখানেক গজ দূরে ওকে পেয়ে গেলাম আমরা। আধা ভর্তি পার্কিং লটে এক চিলতে ঘাসের উপর বসে আছে। ঘাসের দ্বীপের কাছে নিয়ে গাড়ি থামালো ফায়াজ। বের হতে দিল আমায়। আমাকে ফিরে যেতে বলল সে। ঠিক আছে, আমরা পায়ে হেঁটেই ফিরে যেতে পারবো, বললাম। ধন্যবাদ মিস্টার ফায়াজ। সত্যি? আমি বাইরে আসার সময় সামনে ঝুঁকে এলো সে। তোমাকে একটা কথা বলতে পারে? নিশ্চয়ই। গোধূলির অন্ধকারে লোকটার চেহারা চশমার কাছে ম্রিয়মান আলো ঠিকরে যাওয়া একজোড়া কাঁচ মাত্র। তোমাদের আফগানদের ব্যাপার হলো, মানে তোমরা আসলে একটু বেপরোয়া। আমি ক্লান্ত এবং যন্ত্রণাক্লিষ্ট ছিলাম। আমার চোয়াল দপদপ করছে। বউকার পেটের হতচ্ছাড়া ক্ষতগুলো চামড়ার নিচে যেন কাটা তারের মতো খোঁচা দিচ্ছে, কিন্তু তারপরেও হাসতে শুরু করল। আমি কি এমন বলতে যাচ্ছিল ফায়াজ, কিন্তু ততক্ষণে জোরে হাসতে শুরু করেছি আমি। আমার তার লাগানো মুখে একেবারে গলা খোলা অট্টহাসি, যাকে বলে পাগল লোকজন, বলল সে। সে চলে যাবার সময় টায়ারের তীক্ষ্ণ শব্দ উঠল। ম্লান আলোয় তার টেইল লাইটগুলো মিটমিট করছিল। আমাকে বেশ ভালো ভয় পাইয়ে দিয়েছিল তুমি, বললাম আমি। ওর পাশে বসলাম। উবু হওয়ার সময় ব্যথায় কুঁকড়ে গেলাম। মসজিদের দিকে তাকিয়েছে ও। শাহ ফয়সাল মসজিদটা দেখতে বিশাল তাঁবুর মতো। একের পর গাড়িগুলো আসছে যাচ্ছে। সাদা পোশাকের মুসল্লিরা স্রোতের মতো আসছে আর যাচ্ছে। চুপচাপ বসে রইলাম আমরা। একটা গাছের ছায়ায় হেলান দিয়ে আছি আমি। আমার পাশেই সোহরাব বুকের কাছে হাঁটু তুলে রেখেছে। আজানের ধ্বনি শুনলাম আমরা। দিনের আলো মুছে যাবার সঙ্গে সঙ্গে দালানের শত শত পাতি জ্বলে উঠতে লাগলো। অন্ধকারে হীরের মতো জ্বলজ্বল করতে লাগলো মসজিদটা। আকাশটাকে আলোকিত করে তুলল সোহরাবেরও মুখ। কখনো মাজারে শরীফে গেছো? হাঁটুর উপর মুখ রেখে জিজ্ঞেস করলো। শোনা একটা কথা মনে পড়ে গেল আমার। আফগানিস্তানের শিশুদের সীমা নেই, কিন্তু ছেলেবেলা বলে কিছু নেই। ছবিটা আমাকে ফিরিয়ে দিতে হাত বাড়ালো। রেখে দাও, বললাম। ওটা তোমার। ধন্যবাদ। আবার ফটোটার দিকে তাকালো, তারপর ভেস্টের পকেটে রেখে দিল। পার্কিং লটের পাশ দিয়ে একটা ঘোড়ায় টানা গাড়ি খটখট শব্দ তুলে পার হয়ে গেল। প্রতি পদক্ষেপে ঘোড়াটার ঘাড়ে ঝোলানো ছোট ছোট ঘণ্টাগুলো টুংটাং টুংটাং শব্দ বাজছে। আজকাল মসজিদ নিয়ে অনেক কথা ভাবছি, বলল সোহরাব। তাই? কি কথা? কাঁধ ঝাঁকালো। এমনি এগুলোর কথা ভাবি। মুখ তুলে তাকালো সোজা আমার মুখের দিকে। এখন কাঁদছে, আস্তে, নীরবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি আমি রাগা? অবশ্যই। আল্লাহ কি? শুরু করলো। উদ্গত কান্না চাপার প্রয়াস পাচ্ছে। আল্লাহ কি হচ্ছে ওই লোকটাকে যা করেছি সেজন্য আমাকে দোজখে দেবে? ওর দিকে হাত বাড়ালাম আমি। কুকড়ে গেল। আমি হাত সরিয়ে নিলাম। না, অবশ্যই না, বললাম আমি। ওকে কাছে টেনে নিতে ইচ্ছে করছিল, জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল গোটা দুনিয়া ওর ওপর নির্দয় হয়েছিল, সে কারো ক্ষতি করেনি। স্থির থাকার জন্য মুখ পেকে গেছে ওর। চাপ পড়ছে। বাবা এমন বলতো, খারাপ লোকদের কষ্ট দেওয়া খারাপ, কারণ ওরা এর চেয়ে ভালো কিছু জানে না। আর খারাপ লোকেরাও অনেক সময় ভালো হয়ে যায়। সব সময় না। সোহরাব আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তোমাকে যে লোকটা আঘাত দিয়েছে তাকে অনেক আগে থেকে চিনি আমি, বললাম। আমার মনে হয় ওর সঙ্গে আমার কথাবার্তার ধরন থেকেই সেটা আন্দাজ করে নিয়েছো তুমি। সে, আমি তোমার সমান থাকতে একবার আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা আমাকে বাঁচিয়েছিল। তোমার বাবা দুর্দান্ত সাহসী ছিল, আমাকে সবসময় বিপদ থেকে বাঁচাতো, আমার পক্ষে এসে দাঁড়াতো। তো সেজন্য একদিন একটা বাজে লোক আমার বদলে তোমার বাবাকে কষ্ট দিল। ওকে খুবই খারাপভাবে কষ্ট দেয় সে। আর আমি তোমার বাবা আমাকে যেভাবে বাঁচাতে সেভাবে ওকে বাঁচাতে পারিনি।
এখন ছেলেটার চোখের পানি আমার শার্ট ভিজিয়ে দেওয়ার সময় বুঝতে পারলাম আমাদের দুজনের মধ্যেও একটা সম্পর্ক সৃষ্টি হতে শুরু করেছে। আশরাফের সঙ্গে এই রুমে যা ঘটেছে সেটা আমাদের অবিচ্ছেদ্যভাবে মিলিয়ে দিয়েছে। এটাই আমার মাথার ভিতর সারাক্ষণ গুনগুন করে সারা রাত জাগিয়ে রাখা প্রশ্নটা করার জন্য উপযুক্ত সময়, উপযুক্ত মুহূর্তের অপেক্ষা করছিলাম আমি। মনে হলো এটাই সেই উপযুক্ত সময়। এখনই আমাদের গায়ে যখন খোদার ঘরের আলো ঝলমল করছে। তুমি কি আমেরিকা আমার আর আমার স্ত্রীর সঙ্গে থাকতে যাবে? জবাব দিল না ও। আমার শার্টের উপর কেঁদে চলল। ওকে কাঁদতে দিলাম আমি। সপ্তাহখানেক আমরা কেউই ওকে যে প্রশ্নটা করেছিলাম সেটা নিয়ে উচ্চবাচ্য করলাম না, যেন প্রশ্নটা তোলাই হয়নি। তারপর একদিন আমি আর সৌরভ ট্যাক্সি ক্যাবে করে দামানিকো এর, যার অর্থ পাহাড়ের কিনারা, ভিউ পয়েন্টে গেলাম। জায়গাটা মার্গালা পাহাড়ের মাঝামাঝি বলে ওখান থেকে ইসলামাবাদের একটা অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। পরিষ্কার গাছে ছাওয়া রাস্তাঘাট, সাদা দালান কোঠা। ড্রাইভার আমাদের বলেছিল ওখান থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেস দেখতে পাবো আমরা। বৃষ্টি হলে, আকাশ পরিষ্কার থাকলে এমনকি রাওয়ালপিন্ডি পর্যন্ত দেখতে পাবে বলেছে সে। রিয়ার ভিউ মিররে তার চোখে দেখেছি আমি, পালা করে সৌরভ আর আমাকে দেখেছিল বারবার। নিজের চেহারাও দেখতে পাচ্ছিলাম আমি। আগের মতো ফোলা ছিল না, তবে মেলাতে শুরু করা অসংখ্য ক্ষতের কারণে হলদে একটা আভা পেয়েছিল। পিকনিক এলাকাগুলোর একটার একটা বেঞ্চে বেছে নিয়ে একটা গ্রাম গাছের ছায়া বসলাম আমরা। উষ্ণ দিন ছিল, তোপাজের মতো আকাশে মাথার উপর উঠে এসেছিল সূর্যটা। গাছের বেঞ্চগুলোয় বিভিন্ন পরিবার সমস্যা আর পাকোড়া নিয়ে নাস্তা করছিল। কোথায় যেন হিন্দি গান বাজছিল। আমার মনে হলো কোনো ছবিতে এই গান শুনেছি। খুব সম্ভবত পাকিজাই হবে। বাচ্চারা, ওদের অনেকেই সৌরভের বয়সী, সকার বল নিয়ে ছোটাছুটি করছে, হাসছে, চেঁচামেচি করছে। কাটছে শের এতিমখানার কথা ভাবলাম আমি। জামানের অফিসে আমার পায়ের ফাঁক দিয়ে ছুটে যাওয়া ইঁদুরটার কথা ভাবলাম। আমার দেশের লোকদের নিজের মাটি এভাবে ধ্বংস করে দিতে দেখে অপ্রত্যাশিত জানতে পেরেছি। চোখ পিটপিট করলো সৌরভ, যেন আমার দিকে তাকিয়ে আছে। সত্যি সত্যি তাকিয়ে আছে আমার দিকে, এই প্রথমবারের মতো। কিন্তু কেন সবাই কথাটা তোমার আর বাবার কাছ থেকে চেপে রেখেছিলে? কি জানো, ঠিক এই প্রশ্নটা নিজেকে করেছিলাম আমি সেদিন। জবাব একটা আছে বটে, তবে সেটা ঠিক ভালো জবাব নয়। ধরে নাও আমাদের না বলার কারণ তোমার বাবা আর আমার ভাই হওয়ার কথা ছিল না। ও হাজারা বলে জোর করে চোখ জোড়া ওর উপর স্থির রাখলাম। হ্যাঁ, তোমার বাবা শুরু করলো, খাবারের দিকে চেয়ে আছে। তোমার বাবা কি তোমাকে আর আমার বাবাকে সমান আদর করত? অনেকদিন আগে গারঘা লেকের সেই সময়ের কথা ভাবলাম। সেদিন বাবা হাসানের পাথর আমার পাথরকে হারিয়ে দেওয়ার পর ওর পিঠে চাপড়ে দিয়েছিল। বাবাকে হাসপাতালের রুমে কল্পনা করলাম। হাসানের মুখ থেকে ব্যান্ডেজ খোলার সময় ঝলমল করছিল ওর চেহারা। মনে হয় আমাদের দুজনকে সমান তবে ভিন্ন রকম ভালোবাসত বাবা। আমার বাবার জন্য কি লজ্জিত ছিল সে? না বললাম। মনে হয় নিজের উপরই লজ্জিত ছিল। স্যান্ডউইচটা তুলে নিয়ে নীরবে কামড় বসালো। গরমে ক্লান্ত হয়ে সেদিন বিকেলে চলে এলাম আমরা। তবে এই ক্লান্তি আরামপ্রদ। সারাটা পথ টের পেলাম আমাকে জরিপ করছে সৌরভ। ড্রাইভারকে কলিং কার্ড বিক্রি করে এমন একটা দোকানে থামাতে বললাম আমি। ওকে টাকা দিয়ে বললাম এক দৌড়ে আমার জন্য একটা কার্ড নিয়ে আসতে। রাতে আমরা আমাদের বিছানায় শুয়ে টিভিতে একটা টকশো দেখতে লাগলাম। লম্বা পাকা দাড়িওয়ালা সাদা পাগড়ি পরা দুজন মোল্লা সারা দুনিয়ার বিশ্বাসীদের জন্য আহ্বান জানাচ্ছে। ফিনল্যান্ড থেকে আইয়ুব নামের এক প্রশ্নকর্তা জানতে চাইল তার টিনেজ ছেলে ব্যাগি প্যান্ট পরার কারণে দোজখে যাবে কিনা। সে প্যান্ট এত নিচু করে পরে যে তার আন্ডারওয়্যার দেখা যায়। একবার স্যান ফ্রান্সিসকোর একটা ছবি দেখছিলাম, বলল সৌরভ। তাই নাকি? যদি আমাকে নিয়ে ক্লান্ত হয়ে পড়ো, তোমার স্ত্রী আমাকে পছন্দ না করলে? অনেক কষ্টে বিছানা ছেড়ে মাঝখানের ফাঁকা জায়গাটুকু পেরিয়ে গেলাম আমি। ওর পাশে বসলাম। সৌরভ, বললাম, কোনো দিনও না, কথা দিচ্ছি। তুমি আমার ভাস্তে নাকি? আর সুরাইয়া জান খুবই ভালো মেয়ে। আমার কথা বিশ্বাস করো, তোমাকেও ভালোবাসবে।
কথা দিচ্ছি। একটা সুযোগ নিলাম আমি, হাত বাড়িয়ে ওর হাত ধরলাম। একটু আড়ষ্ট হয়ে উঠলেও হাতটা ধরে রাখতে দিল ও। আমি আরেকটা এতিমখানায় যেতে চাই না, বলল। তেমনটা কখনোই ঘটতে দেব না আমি, তোমাকে কথা দিচ্ছি। আমার হাতের ওর হাত মুঠো করে ধরে বললাম, আমার সঙ্গে বাড়ি চলো। ওর চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। অনেকক্ষণ কোনো কথা বলল না ও, তারপর আমার হাতে চাপ দিল, মাথা দোলালো। 4বারের চেষ্টায় কানেকশন পাওয়া গেল। ও ফোন তোলার আগে 3বার বাজলো। হ্যালো। ইসলামাবাদে তখন সন্ধ্যা 7:30। ক্যালিফোর্নিয়া মোটামুটি সকালের একই সময়। সেই সময় সুরাইয়া ঘুম থেকে উঠেছে, ঘন্টাখানেক হয়ে গেছে। স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। আমি বললাম, নিজের খাটে বসে ঘুমন্ত সৌরভের দিকে তাকিয়ে আছি। আমির প্রায় আর্তনাদ করে উঠল। তুমি ঠিক আছো? কোথায় তুমি? পাকিস্তানে। আগেই আমাকে ফোন করনি কেন? তাশিউসে কাহিল হয়ে পড়েছি আমি। মা রোজ দোয়া করছে, নামাজ পড়ছে। ফোন করেনি বলে দুঃখিত। এখন ভালো আছি। ওকে বলেছিলাম 1 সপ্তাহ বড় জোর 2 সপ্তাহ বাইরে থাকবো আমি। এখন প্রায় 1 মাস হয়ে এসেছে। হাসলাম আমি। জামিলা খালাকে ভেড়া জবাই বন্ধ করতে বলো। এখন ভালো মানে? তোমার গলায় কি হয়েছে? আপাতত এ নিয়ে ভেবো না, আমি ভালো আছি। সত্যি সুরাইয়া, তোমাকে একটা গল্প বলার আছে। অনেকদিন আগে এই গল্পটা তোমাকে বলা উচিত ছিল, কিন্তু তার আগে একটা কথা বলা দরকার তোমাকে। কি? একটু নামলো ওর কণ্ঠস্বর, অনেক সতর্ক। থাকবো। ও আরেকটা কথা, তোমার বাবা মাকে ওর পরিচয় জানিও না। যদি জানাতেই হয় সেটা আমার মুখে শুনলেই ভালো হবে। ঠিক আছে? ফোন রেখে দিলাম আমরা। ইসলামাবাদে আমেরিকান এম্বাসির লনটা পরিষ্কার করে ছাটা বৃত্তাকার ফুল গাছের ঝোপে ভরা। রেজরের মতো খাড়া বেড়ায় ঘেরাও করা। খোদ দালানটা ইসলামাবাদের আরো অনেক দালানের মতোই চ্যাপ্টা সাদা। ওখানে ঢুকতে গিয়ে বেশ কয়েকটা রোড ব্লক পার হতে হলো আমাদের। 3জন আলাদা সিকিউরিটি অফিসিয়াল মেটাল ডিটেক্টরে আমার চোয়ালের তারের অস্তিত্ব ধরা পড়ার পর দৈহিক তল্লাশি করলো। অবশেষে যখন প্রচণ্ড গরম থেকে ভেতরে পা রাখলাম, এয়ার কন্ডিশনারের হাওয়া আমার মুখে যেন বরফ শীতল পানির মতো ঝাপটা মারল। লবিতে বসা 50-এর মতো বয়সী এক হ্যাংলা চেহারা, সোনালি চুল মহিলা আমি নিজের নাম বলতেই মুচকি হাসল। অনেকগুলো সপ্তাহ পরে এই প্রথম বুরকা বা সালোয়ার কামিজ ছাড়া ভিন্ন কিছু পরা এক মহিলাকে দেখলাম আমি। অ্যাপয়েন্টমেন্ট লিস্টে আমার নাম খুঁজল সে। ডেস্কের উপর পেন্সিলের মাথা দিয়ে তাল ঠুকছে। আমার নাম খুঁজে পেয়ে বসতে বলল আমাকে। লেমনেড খাবে? জানতে চাইল। আমার জন্য লাগবে না, ধন্যবাদ বললাম। তোমার ছেলের? এক্সকিউজ মি, হ্যান্ডসাম ইয়াং জেন্টলম্যানের কথা বলছি। সৌরভের দিকে তাকিয়ে বলল সে। ওহ, ভালোই হবে সেটা, ধন্যবাদ। রিসেপশন ডেস্কের উল্টো দিকে আমেরিকান ফ্ল্যাগের পাশে কালো চামড়ার সোফায় বসে আছি আমরা। গ্লাস টপ কফি টেবিলের ওপর থেকে একটা ম্যাগাজিন তুলে নিল সৌরভ। পাতা উল্টালো। ঠিক ছবিগুলো দেখছে না। কি? জিজ্ঞেস করলো সৌরভ। দুঃখিত। তুমি হাসছো? তোমার কথা ভাবছিলাম, বললাম। বোঝালাম এখন আমি আমেরিকার জমিনে আছি। এই লোকটা আমার পক্ষে, আমার মতো লোকদের সাহায্য করার জন্য একে বেতন দেওয়া হয়। আমি এই ছেলেটিকে দত্তক নিতে চাই, ওকে আমার সঙ্গে স্টেটসে নিয়ে যেতে চাই, বললাম। আমাকে তোমার গল্পটা বলো, আবার বলল সে। তর্জনী দিয়ে গোছানো ডেস্কের উপর ছাই গুঁড়ো করলো, ট্র্যাশ কানে ফেললো ওগুলো। সুরাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পর মাথার ভেতর বানানো গল্পটা তাকে বললাম আমি। আমার সৎ ভাইয়ের ছেলেকে ফিরিয়ে নিতে আফগানিস্তানে যাই আমি। ছেলেটাকে একেবারে পর্যদুস্ত অবস্থায় পাই, এতিমখানা শেষ হয়ে যাচ্ছিল। আমি এতিমখানার পরিচালককে টাকা দিয়ে ছেলেটিকে বের করে এসেছি, পাকিস্তানে নিয়ে এসেছি ওকে। তুমি ছেলেটার সৎ চাচা? হ্যাঁ। ঘুরে দেখলো সে, সামনে ঝুঁকে টমেটো গাছটা ঘোরালো। এমন কাউকে চেনো যে এই ঘটনার পক্ষে সাক্ষী দিতে পারবে? হ্যাঁ, কিন্তু সে এখন কোথায় আছে জানি না। আমার দিকে ফিরে মাথা দোলালো সে। লোকটার মনের ভাব বোঝার চেষ্টা করলাম, পারলাম না। মনে মনে ভাবলাম, লোকটা কি এখনো কখনো ওই ছোট ছোট হাতগুলো পোকার খেলায় ব্যবহার করছে কিনা। ধরে নিচ্ছি চোয়ালে তার লাগানোটা লেটেস্ট ফ্যাশন না, বলল সে। সৌরভ আর আমি বিপদে পড়েছি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম। লোকটাকে বললাম, পেশোয়ারে ডাকাতের কবলে পড়েছিলাম আমি। নিশ্চয়ই, বলল সে।
তুমি মুসলিম? হ্যাঁ। প্র্যাকটিসিং? হ্যাঁ। সত্যি কথা হচ্ছে শেষ করে কবে নামাজ পড়ার জন্য মাটিতে মাথা ঠুকেছিলাম মনে নেই আমার। তারপর মনে পড়ল ডাক্তার আমানি বাবাকে যেদিন প্রগনোসিস করলো আমি জায়নামাজে হাঁটু করে বসে স্কুলে শেখা অল্প কয়েকটা আয়াত মনে করার চেষ্টা করেছিলাম। তোমার কিছুটা কাজে আসবে কিন্তু পুরোপুরি নয়, বলল সে। বালু রঙা চুলের একটা নিপাট জায়গা চুলকাতে চুলকাতে বলল সে। কি বলতে চাইছো? জিজ্ঞেস করলাম। সৌরভের হাতের দিকে হাত। সমস্যাটা হবে ছেলেটার আসল দেশের সহযোগিতা পাও। আমরা আফগানিস্তান নিয়ে কথা বলছি, কাবুলে আমাদের এমবেসি নেই। এই ব্যাপারটা অবস্থাকে আরো জটিল করে তুলেছে, প্রায় অসম্ভবই বলা চলে। বলতে চাইছো যে ওকে রাস্তায় ছুড়ে ফেলে? বললাম আমি। আমি তা বলিনি, ওর ওপর যৌন নির্যাতন করা হয়েছে, বললাম আমি। সৌরভের গোড়ালিতে নূপুর আর চোখে লাগানো মাস্কারার কথা মনে পড়লো আমার। কথাটা শুনে খারাপ লাগছে, বলল অ্যান্ড্রুজের মুখ। আমার দিকে তাকানোর ভঙ্গিতে মনে হতে পারে আমরা বুঝি আবহাওয়া নিয়ে কথা বলছি, কিন্তু তাতে করে আইএনএস এই ছেলেটাকে কিভাবে ভিসা দেবে বলে মনে হয় না। কি বলছো তুমি? বলছি তুমি সাহায্য করতে চাইলে কোনো নামকরা রিলিফ অর্গানাইজেশনে টাকা পাঠাও, কোনো রিফিউজি ক্যাম্পে স্বেচ্ছাশ্রম দাও, কিন্তু এই সময়টায় আমরা ইউএসএ নাগরিকদের আফগান বাচ্চাদের দত্তক নেওয়ার ব্যাপারে জোরালোভাবে নিরুৎসাহিত করছে। উঠে দাঁড়ালাম আমি। এসো সৌরভ, ফার্সিতে বললাম। পিছলে আমার পাশে চলে এলো সৌরভ, আমার কোলে মাথা রাখলাম। ঠিক একইভাবে হাসান আর ওর ফ্লারওয়ার্ডে দাঁড়িয়ে থাকার কথা মনে পড়লো আমার। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি মিস্টার অ্যান্ড্রুজ? হ্যাঁ। তোমার কি ছেলেপুলে আছে? প্রথমবারের মতো চোখ পিটপিট করলো সে। কি আছে? এটা একটা সহজ প্রশ্ন। নীরব রইল সে। আমি তাই ভেবেছি, বললাম আমি। সৌরভের হাত তুলে নিলাম। ওদের উচিত তোমার জায়গায় এমন একজনকে বসানো যে জানে বাচ্চারা আকাঙ্ক্ষা কেমন হয়। বিদায় নেয়ার জন্য ঘুরে দাঁড়ালাম আমি। সৌরভ আমার পিছু নিল। তোমাকে একটা প্রশ্ন করতে পারি? জিজ্ঞেস করলেন অ্যান্ড্রুজ। করো। এই ছেলেটাকে কি তুমি সঙ্গে নিয়ে যাবার কথা দিয়েছ? দিলেই বা কি? খাটের কিনারে বসে সুরাইকে ফোন করলাম আমি। বাথরুমে দরজার নিচ দিয়ে চুইয়ে আসা আলোর ক্ষীণ দেখার দিকে তাকালাম। এখনো নিজেকে পাক মনে হচ্ছে না। সৌরভ, রেমন অ্যান্ড্রুজ যা যা বলেছে সবই সুরাইয়াকে জানলাম। তো কি ভাবছ? জিজ্ঞেস করলাম আমি। ওর ভুল হচ্ছে এটাই ধরে নিতে হবে আমাদের। ও বলল কয়েকটা অ্যাডপশন এজেন্সির সঙ্গে কথা বলেছে ও, যারা আন্তর্জাতিক পর্যায়ে দত্তক নেওয়ার ব্যাপারগুলো দেখাশোনা করে। এখন এমন কোনো প্রতিষ্ঠানের খোঁজ পায়নি যারা আফগান দত্তক নেওয়ার কাজ করে, তবে এখনো খোঁজ করছে ও। তোমার বাবা মা ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে? মাদর আমাদের নিয়ে খুশি। তুমি তো জানো তোমাকে ও কিভাবে দেখে। আমির, ওর চোখে তুমি কোনো ভুল করতে পারো না। বাদর, এই তো বরাবরের মতোই ওকে বোঝা কঠিন। তেমন একটা কথাবার্তা বলছে না। আর তুমি তুমি খুশি? আওয়াজ শুনে বুঝলাম এক হাত থেকে আরেক হাতে রিসিভার চালান করছে ও। আমার মনে হয় তোমার ভাস্তের কাছে ভালোই থাকবো আমরা। আবার ছোট ছেলে তো আমাদের জন্য ভালো হতে পারে। আমিও একই কথা ভাবছিলাম। জানি শুনে অন্যরকম লাগছে, কিন্তু আমি ভাবতে শুরু করছি ওর প্রিয় কুরমা কেমন হবে বা স্কুলের প্রিয় বিষয় কি হবে। আমি ওর বাড়ির কাজে সাহায্য করছি এমনটা কল্পনা করতে শুরু করেছি আমি। হেসে উঠলো। বাথরুমে পানি ঝরা থেমে গেল। ভেতরে সৌরভের আওয়াজ পাচ্ছি, টাবে নড়াচড়া করছে, পানি ছুঁড়ে মারছে। অনেক বড় হবে তুমি, বললাম আমি। ওহ, প্রায় ভুলেই গিয়েছিলাম। শরীফ কাকাকে ফোন করেছিলাম আমি। মনে পড়লো আমাদের বিয়েতে হোটেলের একটা কাগজে লেখা একটা কবিতা পড়ে শুনিয়েছিল সে। আমি আর সুরাইয়া স্টেজের দিকে এগিয়ে যাবার সময় ওর ছেলে আমাদের মাথার ওপর কোরআন ধরে রেখেছিল। ঝলসানো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলাম আমরা। কি বলেছে সে? বেশ, আমাদের জন্য একটু নাড়াচাড়া করবে ও। আইএনএসে কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করবে বলেছে, বলল। কি যেন জিজ্ঞেস করতে গিয়েও করেনি, আবার টিভির দিকে মনোযোগ দিয়েছে। কথা বলা পশু পাখির অনুষ্ঠান হচ্ছিল তখন। এই যে একটা হলদে লিগ্যাল নোট প্যাড, উল্টে বলল ফয়সাল। আশা করি প্রতিষ্ঠানে চালানোর সময় যখন আসবে ছেলেরা ওদের মাকে সাহায্য করবে। আমি দুঃখিত, সম্ভবত তোমার হবু লয়ারের কাছে থেকে এমন কথা শুনবে বলে আশা করনি তুমি। না, হাসলো সে। বেশ,
রেমন্ড অ্যান্ড্রুজ তোমার সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। মিস্টার অ্যান্ড্রুজ? হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষ। আসলে সেই আমাকে ফোন করে তোমার কথা বলেছে। তাই? আরে হ্যাঁ, তার মানে আমার অবস্থা সম্পর্কে তোমার ধারণা আছে? ঠোঁটের উপর থেকে ঘাম মুছল ফয়সাল। মিস্টার অ্যান্ড্রুজকে তুমি যে অবস্থার কথা বলেছ তার সঙ্গে আমার পরিচয় আছে, বলল সে। ধূর্ত একটা হাসিতে ভরে উঠল তার চেহারা। সৌরভের দিকে ফিরল সে। নিশ্চয়ই এই ছেলেটাই সব ঝামেলার কারণ, ফার্সিতে বলল সে। ও হচ্ছে সৌরভ, বললাম। সৌরভ, এ হচ্ছে মিস্টার ফয়সাল, তোমাকে যে উকিলের কথা বলেছিলাম। বিছানা থেকে পিছলে নেমে এসে ওমর ফয়সালের সঙ্গে হাত মেলালো সৌরভ। সালাম আলাইকুম, নিচু কণ্ঠে বলল। ওয়ালাইকুম সালাম, বলল ফয়সাল। জান, এক বিখ্যাত বীরের নামে তোমার নাম রাখা হয়েছে। মাথা দোলালো সৌরভ, আবার বিছানায় উঠে টিভি দেখতে লেগে গেল। তুমি এত ভালো ফার্সি বলতে পারো জানতাম না, ইংরেজিতে বললাম আমি। তুমি কাবুলে বড় হয়েছ? না, আমার জন্ম করাচিতে, তবে বেশ কয়েক বছর কাবুলে ছিলাম আমি। হাজি ইয়াকুব মসজিদের কাছে সাড়ে নতে, বলল ফয়সাল। আসলে বার্কলিতে বড় হয়েছি আমি। 60 দশকের শেষের দিকে বাবা ওখানে একটা গানের দোকান খুলেছিল। ফ্রি লাভ, হেডব্যান্ড, টাইড আউট শার্ট, যা চাও তাই মিলতো ওখানে। সামনে ঝুঁকে এলো সে। উড স্টকি ছিলাম আমি, গ্রুভি বললাম আমি। ফয়সাল এত জোরে হেসে উঠল যে আবার নতুন করে খামাতে শুরু করলো সে। যাকগে, খেয়ে ধরলাম আমি। মিস্টার অ্যান্ড্রুসকে মানে বুঝতে পারছি, আবার পারছি না। মাথা ধুলালো ওমর। ভুরু জোড়া কুঁচকে আছে। বেশ, ব্যাপারটা এমন, যে কোনো বিপর্যয়ের পর, সেটা প্রাকৃতিক বা মানুষের হাতেই তৈরি হোক, তালিবানরা একটা বিপর্যয় তো বটেই। বিশ্বাস করো, কোনো বাচ্চা এতিম কিনা সেটা ঠিক করা সবসময় বেশ কঠিন। বিভিন্ন রিফিউজি ক্যাম্পে বাচ্চারা ছড়িয়ে পড়ে, কিংবা বাবা মা স্রেফ নিজেদের স্বার্থে তাদের ত্যাগ করে। সবসময় এমনটা ঘটে। তো যতক্ষণ না একটা বাচ্চা এতিমের সংখ্যা পূরণ করছে ততক্ষণ আইএনএস ভিসা দেবে না। আমি দুঃখিত, কথাটা হাস্যকর শোনাচ্ছে বটে, কিন্তু ডেথ সার্টিফিকেট দেখাতে হবে তোমাকে। আফগানিস্তানে ছিলে তুমি? আমি বললাম। তুমি জানো সেটা কতখানি অসম্ভব? জানি, বলল সে, কিন্তু এসো ধরে নেওয়া যাক বাচ্চাটার বাবা মা বেঁচে নেই। তারপরেও আইএনএস মনে করে বাচ্চাকে তার দেশেরই কারো কাছে দত্তক দেওয়াটা ভালো ব্যবস্থা, যাতে ঐতিহ্য বজায় থাকে। কিসের ঐতিহ্য? আমি বললাম, আফগানদের যা কিছু ঐতিহ্য ছিল তালিবানরা সব ধ্বংস করে দিয়েছে। ওরা বামিয়ানে বিরাট বুদ্ধ মূর্তিটার কি করেছে দেখেছো তুমি? দুঃখিত, আইএনএস কিভাবে কাজ করে সেটাই তোমাকে বলছি আমি। আমির, বলল ওমর। আমার হাত ধরল সে। সোহরাবের দিকে তাকিয়ে একটু হাসলো। এখন কোনো বাচ্চার তার দেশেরই আইনকানুন অনুযায়ী দত্তক খাওয়া উচিত, কিন্তু দেশটা যখন উত্তাল অবস্থায় থাকে, ধরো আফগানিস্তানের মতো কোনো দেশ, তখন সরকারি অফিসগুলো ইমার্জেন্সি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দত্তক নেয়ার ব্যাপারটা তখন আর অগ্রাধিকারের তালিকায় থাকে না। লম্বা একটা দম নিয়ে চোখ মুছলাম আমি। ওগুলোর পেছনে আস্তে আস্তে ভীষণ মাথা ব্যথা শুরু হতে যাচ্ছে। কিন্তু ধরা যাক কোনোভাবে আফগানিস্তান ঠিক মতোই কাজ শুরু করলো। স্থলপেটের উপর দুহাত আড়াআড়ি করে বেঁধে বলল ওমর। তারপরেও এই দত্তকের ব্যাপারটাকে অনুমতি নাও দিতে পারে। আসলে অনেক উদারপন্থী মুসলিম দেশও দত্তক নেয়ার ব্যাপারে দ্বিধা করে, কারণ এসব অনেক দেশেই ইসলামী আইন শরিয়া দত্তক নেয়ার ব্যাপারটাকে অনুমোদন দেয় না। আমাকে হাল ছেড়ে দিতে বলছো তুমি? জিজ্ঞেস করলাম আমি। হাত এতিমের জন্যে আবেদন করতে পারবে। ও কোনো নিরাপদ জায়গায় থাকার সময় তুমি তোমার 1 থেকে 600 আর বাড়ির কাজ শুরু করতে পারবে। এসব আবার কি? দুঃখিত, 1 থেকে 600 হচ্ছে আইএনএস এর একটা আনুষ্ঠানিকতা। বাড়ির কাজ করবে তোমার বেছে নেওয়া অ্যাডপশন এজেন্সি, বলল ওমর। এটা তুমি জানো তুমি আর তোমার স্ত্রীর বদ্ধ উন্মাদ নও, সেটা প্রমাণ করার জন্য। সেটা আমি করতে চাই না। আবার সৌরভের দিকে তাকিয়ে বললাম, আমি কথা দিয়েছি ওকে আর এতিমখানায় পাঠাবো না। যেমন বললাম, এটাই হয়তো তোমার সেরা উপায়। আরো খানিকক্ষণ আলাপ করলাম আমরা। তারপর ওকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিলাম। একটা পুরনো VW বাগ,
ততক্ষণে পশ্চিম আকাশ লাল রঙে ভরে দিয়ে ইসলামাবাদে সূর্য অস্ত যেতে বসেছে। ওমর কোনোভাবে হুইলের পেছনে ঢুকতেই গাড়িটা একপাশে হেলে পড়েছে খেয়াল করলাম। জানালার কাঁচ নামালো সে। আমির, হ্যাঁ, কথাটা তোমাকে ভেতরেই বলতে চেয়েছিলাম। তুমি যে কাজটা করতে চাচ্ছ, আমার ধারণা এটা একটা বিরাট কাজ। চলে যাওয়ার সময় হাত নাড়লো সে। হোটেল রুমের বাইরে দাঁড়িয়ে হাত নাড়ার সময় আমার মনে হলো এখন সুরাইয়া পাশে থাকলে ভালো হতো। আবার যখন রুমে ফিরে এলাম, সোহরাব টিভি বন্ধ করে দিয়েছে। আমার বিছানার কিনারে বসে আছে ও। ওকে আমার পাশে এসে বসতে বললাম। মিস্টার ফয়সাল বলছে তোমাকে আমার সঙ্গে আমেরিকায় নিয়ে যাবার একটা উপায় আছে বললাম। তাই? ক্ষীণ হেসে বলল সৌরভ। কয়েকদিনের ভেতরও এটাই ওর প্রথম হাসি। কখন যেতে পারবো আমরা? এটাই আসল কথা। সেজন্য কিছুটা সময় লাগতে পারে, কিন্তু সে বলেছে এটা সম্ভব। আমাদের সাহায্য করবে সে। ওর ঘাড়ের পেছনে হাত রাখলাম আমি। বাইরে থেকে নামাজের আজানের আহ্বান কানে এলো। কতদিন? জানতে চাইল সৌরভ। জানি না, কিছুদিন। কাঁধ ঝাঁকিয়ে হাসলো সৌরভ, এবার একটু চওড়া হাসে। কোনো অসুবিধে? এটা অন্যরকম ব্যাপার। ইসলামাবাদেই হবে ব্যাপারটা, কাবুলে নয়। তোমাকে বের করে আমেরিকায় নিয়ে যেতে না পারা পর্যন্ত আমি তোমাকে সবসময় দেখতে যাব। প্লিজ প্লিজ, না। কোকিয়ে উঠল ও। ওই জায়গাকে আমি ভয় পাই। ওরা আমাকে কষ্ট দেবে। আমি যেতে চাই না। কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, আর কখনো না। না, দেবে। সবসময় কষ্ট দেবে না বলে, কিন্তু মিথ্যে বলে ওরা। ওরা মিথ্যে কথা বলে। প্লিজ খোদা। বুড়ো আঙ্গুল দিয়ে ওর গাল বেয়ে নেমে আসা জল মুছে দিলাম। টক আপেলের কথা মনে নেই? এটা ঠিক তোমার সেই টক আপেলের মতো, মৃদু কণ্ঠে বললাম। না, এটা তা নয়। ওই জায়গা না। খোদা, ও খোদা, প্লিজ না। কাঁপছে ও। নাকের পানি আর চোখের পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ওর মুখে। ওকে টেনে কাছে নিলাম। ওর ছোট্ট কম্পমান শরীরটা দুহাতে জড়িয়ে ধরে রাখলাম। স স স সব ঠিক হয়ে যাবে। আমরা একসঙ্গে বাড়ি ফিরে যাব। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমার বুকে চাপা শোনালো ওর কণ্ঠস্বর, তবে ওর কণ্ঠে আতঙ্ক টের পেলাম। প্লিজ আমাকে কথা দাও, আমাকে ওখানে পাঠাবে না। খোদা, আমি রাগা। প্লিজ কথা দাও, ওখানে পাঠাবে না। কেমন করে কথা দেব আমি? ওকে আমার গায়ের সঙ্গে শক্ত করে চেপে ধরে রাখলাম। সামনে পেছনে দোল খেয়ে চললাম। চোখের জল না শুকোতে পর্যন্ত আমার জামা কাপড়ের উপর কেঁদে চলল। ওর শঙ্কিত কাকুতি মিনতি একসময় দুর্বোধ্য বিড়বিড়ানিতে পর্যবসিত হলো। আমি অপেক্ষা করতে লাগলাম। ওর শ্বাস প্রশ্বাস আর শরীর শিথিল না হওয়া পর্যন্ত দোল খাওয়ালাম ওকে। অনেকদিন আগে পড়া একটা কথা মনে পড়লো আমার। বাচ্চারা ভয়ের মোকাবেলা করে এভাবে, ওরা ঘুমিয়ে পড়ে। ওকে বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। তারপর শুয়ে পড়লাম নিজের খাটে। চেয়ে রইলাম ইসলামাবাদের বেঙ্গল আকাশের দিকে। ফোনের শব্দে ধর্মড়িয়ে উঠে বসলাম। আকাশ তখনও ঘন অন্ধকার। চোখ কষলে ব্যাটসাইড ল্যাম্পটা ঝুলালাম। রাত 10:30 কিছু বেশি। প্রায় 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছি আমি। ফোনটা তুলে নিলাম। হ্যালো। 25। আমাকে ঢুকতে দেবে না ওরা। একটা ডাবল ডোরের ফাঁক দিয়ে স্ট্রেচারে করে ওকে নিয়ে যেতে দেখলাম আমি। অনুসরণ করলাম। দরজা ঠেলে ঢুকে পড়লাম। আয়োডিন আর প্যারক্সাইডের গন্ধ ধাক্কা মারল নাকে, কিন্তু কেবল দেখতে পেলাম সার্জিক্যাল ক্যাপ পরা দুজন লোক আর সবুজ পোশাকের একজন মহিলা একটা গার্নির কাছে জটলা পাকাচ্ছে। গার্নির একপাশে একটা সাদা চাদর লুটিয়ে পড়েছে। চৌকো ঘর কাটা আঠালো মেঝেতে ঘষা খাচ্ছে। চাদরের তলা থেকে উকি দিচ্ছে একজোড়া রক্তাক্ত পা। দেখলাম বাম পায়ের বড় নখটা কেটে ফেলা হয়েছে। তারপরে লম্বা চওড়া এক লোক আমার বুকের ওপর চাপ দিয়ে ঠেলতে ঠেলতে দরজার বাইরে নিয়ে এলো। লোকটার বিয়ের ব্যান্ডটার ঠান্ডা ছোঁয়া লাগলো আমার গায়ে। ওকে সামনে ধাক্কা দিলাম আমি। মুখ খিস্তি করলাম, কিন্তু সে বলল, এখানে থাকতে পারবে না তুমি। ইংরেজিতে কথা বলছিল সে, ভদ্র ভাষায় দৃঢ় কণ্ঠে। তোমাকে অপেক্ষা করতেই হচ্ছে, বলল সে। আবার ওয়েটিং এরিয়ায় নিয়ে এলো আমাকে। তার পেছনে মৃদু শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে ডাবল ডোরটা।
দরজার উপরের সংকীর্ণ চৌকো জানালার ফোকর দিয়ে এখন শুধু লোকগুলোর সার্জিক্যাল ক্যাপই দেখতে পাচ্ছি আমি। দেয়াল বরাবর সাজানো মেটালিক চেয়ারে বসে থাকা লোকজনের ঠাসা একটা জানালাবিহীন করিডোরে আমাকে রেখে গেল সে। অন্যরা পাতলা ক্ষয়ে যাওয়া কার্পেটে বসে আছে। আবার আত্মনাদ করে উঠতে ইচ্ছে করলো আমার। এখানে তাকে দেখতে পাচ্ছি আমি। করিডোরে মরিয়া হয়ে ওঠা লোকজনের চোখে মুখে তাকে দেখতে পাচ্ছি। এটাই আল্লাহর আসল ঘর। যারা আল্লাহকে হারিয়ে ফেলেছে এখানেই তাদের খোঁজ করা উচিত। ঝলমলে আলো আর আকাশ ছোঁয়া মিনারওয়ালা মসজিদে নয়, আল্লাহ একজন আছেন, থাকতেই হবে। এবার আমি নামাজ পড়ব, দোয়া করব যাতে তিনি তাকে এতদিন ধরে অবহেলা করে এসেছে বলে আমাকে যেন মাফ করে দেন। আমার বিদ্রোহ, আমার মিথ্যাচার, আমার গুনাহের জন্য আমাকে যেন মাফ করে দেন। এখন সমস্ত পাপের বোঝা নিয়ে স্রেফ নিজের প্রয়োজনের সময় তার কাছে এসে দাঁড়াবার অপরাধ যেন মাফ করেন। আমি দোয়া করলাম তিনি যেন তার কিতাবে যেমন লেখা আছে তেমনি দয়াময়, করুণাময় আর উদার হন। পশ্চিমে সেজদা দিয়ে শপথ করলাম আমি জাকাত দেব, নিয়মিত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখব। রমজান মাস শেষ হয়ে গেলেও রোজা চালিয়ে যাব আমি। তার পাক কালামের প্রত্যেকটা শব্দ মুখস্থ করে ফেলব। মরুর বুকের সেই উত্তপ্ত শহরের তীর্থযাত্রা যাব আমি। কাবার সামনেও মাথা নোয়াবো। সবকিছুই করব আমি। আজ থেকে সারাক্ষণ কেবল তারই নাম জপব। শুধু আমি যদি আমার দোয়া তিনি কবুল করে নেন। আমার দু হাতে হাসানের রক্তে রঞ্জিত। হে খোদা, তোমার কাছে প্রার্থনা করছে এগুলোকে আবার ওর ছেলের রক্তে রাঙিও না। ফুঁপানির শব্দ কানে এলো আমার। বুঝতে পারলাম এটা আমারই কান্নার আওয়াজ। আমার গাল বেয়ে জল নেমে আসায় ঠোঁটে লোনা স্বাদ লাগছে। বুঝতে পারছি করিডোরের প্রত্যেকটা চোখ আমার ওপর লেপ্টে আছে। তারপরেও পশ্চিমে মাথা নুইয়ে রাখলাম আমি। দোয়া করতে লাগলাম। দোয়া করলাম আমার পাপ যেন সারাক্ষণ যেমন ভয় পেয়ে আসছি সেভাবে আমাকে খেয়ে ফেলেনি। ইসলামাবাদের মাথার ওপর তারহীন কালো অন্ধকার রাত নেমে এলো। কয়েক ঘন্টা পরের কথা। এখন আমি ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে চলে যাওয়া করিডোরের পাশে ছোট লাউঞ্জের মেঝেতে বসে আছি। আমার সামনে একটা ফিকে বাদামি কফি টেবিল, ওটার উপর খবর কাগজ আর ছেঁড়া ফাটা ম্যাগাজিন পড়ে আছে। টাইমের এপ্রিল 1996 সংখ্যা। একটা পাকিস্তানি খবরের কাগজ। এক সপ্তাহ আগে ট্রেনের আঘাতে মারা যাওয়া একটা ছেলের ছবি রয়েছে ওতে। ঝলমলে কাভারের বিনোদন ম্যাগাজিন, তাতে বলিউডের হাসিমুখ অভিনেতাদের ছবি। সাদা ট্রে সবুজ সালোয়ার কামিজ পরা এক বয়স্কা মহিলা একটা হুইল চেয়ারে করে আমার সামনে দিয়ে যাবার সময় মাথা দোলা। খানিক পরপরই লোক হাঁটু গেড়ে বসে আছে। সুইং ডাবল ডোরের ওপাশের লোকগুলোর মতো একটা ক্যাপ তার মাথায়। মুখের ওপর কাগজের সার্জিক্যাল মাস্ক। বিপারের ওপর একটা ঘুঘু চোখ ছোট মেয়ের ছবি আটকে রেখেছে। মুখোশটা খুলে ফেললো সে। সৌরভের রক্তের দিকে তাকাতে হচ্ছে না বলে ভালো লাগলো আমার। হাসান আর আমি সাড়ে 9 বাজার থেকে আমদানি করা সুইস চকোলেট কিনে খেতাম। তার গায়ের রং ঠিক সেরকম। মাথায় পাতলা চুল, বাঁকানো ভুরুতে ঢাকা একজোড়া হ্যাজেল চোখ। ব্রিটিশ টানে নিজের নাম জানালো সে আমাকে, ডাক্তার নেওয়াজ। সহসা এই লোকের কাছ থেকে দূরে চলে যেতে ইচ্ছে করলো আমার, কারণ এই লোক আমাকে ভালো কোনো খবর দিতে এসেছে বলে মনে হলো না। সে বলল ছেলেটা নিজের শরীর অনেক বেশি কেটে ফেলেছে, অনেক রক্ত হারিয়েছে। আবার আমার মুখ দিয়ে দোয়া দুরুদ বের হতে শুরু করলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ কয়েকটা ইউনিট ট্রেড সেল ট্রান্সফিউজ করেছে ওরা। সূরা কি কিভাবে বলবো আমি? দুবার ওকে বাঁচাতে হয়েছে। আমি নামাজ পড়বো, জাকাত আদায় করব। ছেলেটার হার্ট শক্তিশালী, আর তরুণ না হলে মারাই যেত। আমি রোজা রাখবো, ও বেঁচে আছে, হাসলো ডাক্তার নেওয়াজ। সে মাত্র যা বলল বুঝে উঠতে বেশ খানিক সময় লেগে গেল আমার। তারপর আরো কথা বলল সে, কিন্তু শুনলাম না আমি, কারণ আমি ওর 2 হাত আমার হাতে ধরে মুখের কাছে নিয়ে এসেছি। আগন্তুকের ছোট মাংসল হাতের উপর কাঁদলাম আমি। এখন আর কিছু বলছে না সে, অপেক্ষা করছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটা এলো। শেপের মৃদু আলোকিত ক্লিপ আর গুঞ্জন তুলে চলা অসংখ্য যন্ত্রপাতির ছড়াছড়ি এখানে।
সাদা প্লাস্টিকের পর্দা দিয়ে বিচ্ছিন্ন করা 2 সারি খাটের মাঝখানে দিয়ে আমাকে নিয়ে এগুলো ডাক্তার নওয়াজ। বাঁক ঘোরার পর শেষ বিছানাটা সোহরাবের, নার্সদের সেকশনের সবচেয়ে কাছে। এখানে সবুজ সার্জিক্যাল স্ক্রাব পরা 2 জন নার্স ক্লিপবোর্ডে কিসব লেখালেখি করছে আর নিচু গলায় নিজেদের মধ্যে আলাপ করছে। ডাক্তার নওয়াজের সঙ্গে এলিভেটরে করে নীরবে যাবার সময় মনে হলো সৌরভকে আমি রাতে হাসপাতালে সাপের মতো আঁকাবাঁকা করিডোরে ঘুরে বেড়াই, টাইলের ওপর নিজের জুতার শব্দ শুনি। সৌরভ জেগে ওঠার পর ওকে কি বলবো সে কথাই ভাবছি। আবার আইসিইউতে ওর খাটের পাশের হুঁশ করা চলতে থাকা ভেন্টিলেটরের পাশে ফিরে এলাম আমি। কিছু জানতে পারি না। আইসিইউতে 3 দিন থাকার পর ওর ব্রিদিং টিউব খুলে নিল ওরা, নিচের তলার একটা বেডে নিয়ে গেল। ওকে সরিয়ে নেওয়ার সময় ছিলাম না আমি। একটু ঘুমানোর জন্য সে রাতে হোটেল রুমে গিয়েছিলাম। সারা রাত বিছানায় এপাশ ওপাশ গড়াগড়ি খেয়ে পার করেছি। সকালে বাথটাবের দিকে না তাকানোর চেষ্টা করেছি আমি। এখন ঝকঝকে পরিষ্কার ওটা, কেউ রক্ত ধুয়ে সাফ করে ফেলেছে। মেঝের নতুন ফ্লোর ম্যাট বিছিয়ে দিয়েছে, দেয়াল পরিষ্কার করেছে, কিন্তু আমি ওটার মসৃণ পার্সেলিন প্রান্তে না বসে পারিনি। কল্পনা করেছি সৌরভ পানি দিয়ে ভরছে ওটা, দেখলাম কাপড় খুলছে, রেজরের হাতল ঘোরাতে দেখলাম ওকে, তর্জনিয়ার বুড়ো আঙ্গুল ধরে ওঠার মাথার উপরের জোড়া সেফটি ল্যাচ খুলতে দেখলাম, আস্তে করে পানিতে নামতে দেখলাম ওকে। কিছুক্ষণ বসে রইল তাতে। বোঝার চেষ্টা করলাম ব্লেড তুলে পোঁচ লাগানোর আগে মুহূর্তে ওর শেষ ভাবনাগুলো কি ছিল। আমি লবি পার হচ্ছি, এমন সময় হোটেল ম্যানেজার এসে আমাকে ধরল। তোমার জন্য আমার খুবই খারাপ লাগছে, বলল সে, কিন্তু দয়া করে আমার হোটেল ছেড়ে দেওয়ার অনুরোধ করছি তোমাকে। আমার ব্যবসার জন্য এটা খুবই খারাপ, অনেক খারাপ। ওকে বললাম আমি বুঝতে পেরেছি। তারপর বের হয়ে এলাম। হাসপাতালে কাটানো 3 দিনের জন্য টাকা নিল না সে। হোটেলের বাইরে ট্যাক্সির জন্য অপেক্ষা করার সময় আমি যেদিন সৌরভকে খুঁজছিলাম সেদিন মিস্টার ফারাজ কি বলেছিল সেটা ভাবলাম। তোমাদের আফগানদের ব্যাপারটা হলো তোমরা একটু বেপরোয়া। তখন তার উদ্দেশ্যে হেসেছিলাম, কিন্তু এখন ভাবলাম সৌরভকে ওর সবচেয়ে ভয়ের খবরটা দেওয়ার পর আমি কি সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম। ক্যাবে উঠে বসার পর ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কোনো পার্সিয়ান বইয়ের দোকানে চেনে কিনা সে জানালো 1.5-2 কিলোমিটার দূরে একটা দোকান আছে। হাসপাতালে যাবার পথে দোকানের সামনে থামলাম আমরা। সৌরভের নতুন ঘরটা ক্রিম রঙের, পেস্ট গাঢ় ধূসর মোল্ডিং, চকচকে টাইলস শেষ হয়ে গেছে। সৌরভ আর সবাই হয় মরে গেছে বা মরতে চলেছে। এখন শুধু আমি আর তুমি, কেবল তুমি আর আমি। তোমাকে তা দিতে পারবো না সৌরভ, বললাম। তুমি যদি আমাকে প্লিজ এ কথা বলো না, যদি আমাকে পানিতেই ফেলে রাখতে আর কখনো এ কথা বলো না সৌরভ, বললাম আমি। তোমার এই ধরনের কথা শুনতে পারবো না আমি। ওর কাঁধে হাত রাখলাম, কুকড়ে গেল ও, সরে গেল দূরে। হাত নামিয়ে নিলাম আমি। মনে পড়ল কিভাবে আমি আমার ছোঁয়ায় সহজ হয়ে ওঠার পর ওকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। সৌরভ, আমি তোমাকে তোমার পুরনো জীবন ফিরিয়ে দিতে পারবো না, পারলে খুবই ভালো হতো, তবে তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো। সে কথা বলতেই বাথরুমে ঢুকতে যাচ্ছিলাম আমি। আমেরিকায় যাবার জন্য আমার আর আমার স্ত্রীর সঙ্গে থাকার জন্য ভিসা পেয়েছো তুমি, এটা সত্যি কথা, কসম। নাক দিয়ে শ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। শেষের কথা দুটো না বললে ভালো ছিল, ভাবলাম আমি। তুমি জানো জীবনে অনেক কাজ করেছি আমি, যে জন্যে এখন অনুশোচনা হয়, বললাম। তবে তোমাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো ছিল না কোনোটাই। কিন্তু এমন আর ঘটবে না। আমি খুব খুব দুঃখিত। আমি তোমার বকশেষ ক্ষমা চাইছি। সেটা করতে পারবে? আমাকে মাফ করে দিও। আমার কথা বিশ্বাস করতে পারবে? গলার স্বর নামালাম আমি। আমার সঙ্গে যাবে তুমি? ওর জবাবের অপেক্ষা করার সময় অনেকদিন আগের এক শীতের দিনই ফিরে গেল আমার মন। একটা পাতাহীন টক চেরি গাছের নিচে তুষারে বসেছিলাম আমি আর হাসান। সেদিন হাসানের সঙ্গে একটা নিষ্ঠুর খেলা খেলেছিলাম, তামাশা করেছি। ওকে জিজ্ঞেস করেছি আমার কাছে বিশ্বস্ততার প্রমাণ করতে ও মাটি খেতে রাজি আছে কিনা। এবার আমিই পরিণত হয়েছি সেই একই পরীক্ষার বিষয়।
আমাকে এবার যোগ্যতার প্রমাণ দিতে হবে, এটা আমার পাওনা ছিল। আমার দিকে পেছন ফিরে একপাশে কাত হলো সৌরভ। অনেকক্ষণ কোনো কথা বলল না ও। তারপর আমি যখন ধরে নিতে যাচ্ছি ও ঘুমিয়ে পড়েছে গোঙানির মতো করে বলল, আমি খুব খাস্তা, আমি অনেক ক্লান্ত। ও না ঘুমানো পর্যন্ত বিছানার পাশে বসে রইলাম। আমার আর সৌরভের কাছে কোনো সিনেমার শেষটা বলে দেওয়াটা দূর নয়, সেটা করলে শেষটা নষ্ট করে দেওয়া পাপের জন্য মাপ চাওয়ানো হবে না, হবে তোমাকে। কিন্তু আফগানিস্তানের শেষটাই আসল। আমি আর হাসান যখন সিনেমা জায়নাব থেকে কোনো হিন্দি সিনেমা দেখে ফিরে আসতাম, আলী, রহিম খান, বাবা কিংবা বাবার অসংখ্য বন্ধু বান্ধব, বাড়িতে আনাগোনা করতে থাকা দুনিয়ার সব চাচাতো ভাইয়েরা জানতে চাইতো ছবির মেয়েটা কি সুখ খুঁজে পেয়েছিল, বাচ্চা ফিল্ম ছবির লোকটা কি কামিয়াব হয়েছিল, তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল নাকি না নাকাম, মানে একেবারে শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত কি সুখের দেখা মিলেছিল জানতে চাইতো ওরা। আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে হাসান, সৌরভ আর আমার কাহিনীর সুখ সমাপ্তি হয়েছে কিনা, কি বলতে হবে জানা নেই আমার। আর কেউ কি জানে? যা হোক, জীবন কোনো হিন্দি ছবি নয়। জিন্দিগি মিক যারা আফগানরা বলতে পছন্দ করে, জীবন বয়ে চলে সূচনা, সমাপ্তি, কামিয়াব, নাকাম, ক্রাইসিস, ক্যাথরেসিসকে গ্রাহ্য না করে কোচিদের নোংরা স্লথ ক্যারাভানের মতো এগিয়ে চলে। প্রশ্নটার জবাব কি হবে জানি না আমি। গত রোববারের ছোট সেই অলৌকিক ঘটনার ব্যাপারটা ছাড়া মোটামুটি মাস 10 আগে 2001 সালের আগস্ট মাসের এক উষ্ণ দিনে বাড়ি এসেছি আমরা। এয়ারপোর্টে আমাদের তুলে নিয়েছিল সুরাইয়া। এত লম্বা সময় কখনোই সুরাইয়ার কাছ থেকে দূরে থাকিনি আমি। সুরাইয়া যখন দুহাতে আমার গলা জড়িয়ে ধরলো, আমি ওর চুলে আপেলের গন্ধ পেলাম। বুঝলাম এই দিনগুলোয় কতখানি মনে পড়েছে ওকে। এখনো তুমি আমার ইয়েলদার পর সকালের সূর্য, ফিসফিস করে বলেছিলাম। কি? বাদ দাও বলে ওকে চুমু খেয়েছি। পরে সৌরভের সঙ্গে কথা বলার জন্য হাঁটু করে বসলো। ওর একটা হাত ধরে মৃদু হাসলো। সালাম সৌরভ জান, আমি তোমার সুরাইয়া খালা। আমরা সবাই তোমারই অপেক্ষায় ছিলাম। সৌরভের দিকে ওকে তাকাতে দেখে আমার মনে হলো ওর জয়রায়ু বেমানি না করলে কেমন মা হতে পারত, ও সেটারই যেন একটা আভাস দেখতে পাচ্ছি আমি। সৌরভের চোখ জলে ভরে উঠছিল তখন। বিখ্যাত একজন মানুষ ছিল, চিঠিতে বলেছিল রহিম খান। আমি ছিলাম বৈধ অর্ধেক, সামাজিকভাবে অনুমোদিত আইনসঙ্গত অর্ধেক, বাবার পাপের অনিচ্ছুক প্রতিমূর্তি। দুইটা খোয়া যাওয়া দাঁতবিহীন রোদের দিকে তাকিয়ে হাসতে থাকা হাসানের দিকে তাকালাম। আবার ওর আরেক অর্ধেক, বাবার অবৈধ অধিকার বঞ্চিত বাকি অর্ধেক, যে অর্ধেক বাবার ভেতরে ভালো যা কিছু ছিল তার উত্তরাধিকার পেয়েছে। হয়তো সেটাই ওর একেবারে গোপন কন্দরে আসলে বাবা ছিল। বাবা ওকে নিজের ছেলে বলেই জানত। যেখানে পেয়েছিলাম আবার সেখানেই রেখে দিলাম ছবিটা। তারপর একটা জিনিস বুঝতে পারলাম আমি, শেষের ভাবনাটার সঙ্গে কোনো রকম কাঁটার স্পর্শ ছিল না। সৌরভের দরজা আটকে দিতে দিতে ভাবলাম এভাবেই ক্ষমার সূচনা ঘটে কিনা। এপিফ্যানির শোরগোলের ভেতর দিয়ে নয়, বরং বেদনার নানা জিনিস জোগাড় আর গুছিয়ে নেওয়া এবং রাতে অন্ধকার অলক্ষ্যে আস্তে করে বের হয়ে যাওয়া। পরের দিন রাত্রে ডিনারে এলো জেনারেল আর জামিলা খালা। চুল ছেটে খাটো করে ফেলেছে সে, স্বাভাবিকের চেয়ে একটু বেশি লাল মনে হচ্ছে। ডেজার্টের জন্য সঙ্গে করে আনা এক প্লেট আখরোট বসানো মাগুর সুরাইয়ার হতে তুলে দিল সে। সৌরভকে দেখে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। মাশাল্লাহ সুরাইয়া, আমাদের বলেছে তুমি কত খুশতিফ, কিন্তু সামনাসামনি তুমি তার চেয়েও অনেক বেশি সুন্দর। সৌরভ জান, ওর হাতে একটা নীল টাটল নেক সোয়েটার তুলে দিল সে। তোমার জন্য এটা বানিয়েছি আমি, বলল, আগামী শীতের জন্য। ইনশাল্লাহ তোমার গায়ে ঠিকই লাগবে। ওর কাছে থেকে সোয়েটারটা নিল সৌরভ। হ্যালো ইয়াং ম্যান। বেতের ছড়ির উপর দু হাতে ভর দিয়ে দাঁড়িয়ে শুধু এটুকুই বলেছিল জেনারেল। এমনভাবে সৌরভের দিকে তাকিয়েছে যেন কারো বাড়িতে বেড়াতে এসে অদ্ভুত কোনো ডেকোরেশন পিস দেখছে। একের পর জবাব দিয়ে চললাম আমি। জামিলা খালা আমার নানান ক্ষত নিয়ে প্রশ্ন করে চলল সুরাইয়াকে বলে দিয়েছিলাম ওদের বলতে যে আমি ডাকাতদের কবলে পড়েছিলাম। ওকে আশ্বাস দিয়েছি আমার মারাত্মক কোনো স্থায়ী ক্ষত হয়নি, কয়েক সপ্তাহের ভেতরই ক্ষতগুলো সেরে উঠবে।
আবার ওর রান্না করা খাবার খেতে পারবো। কতগুলো যাতে তাড়াতাড়ি সেরে ওঠে সেজন্য রুবারের রস আর চিনি মাখার চেষ্টা করব আমি। সৌরভকে চুপচাপ বলাটা ভুল হবে। নীরবতা হচ্ছে শান্তি, প্রশান্তি। নীরবতা হচ্ছে জীবনের ভলিউম নবটাকে ঘুরিয়ে দেওয়া। নীরবতা হচ্ছে অফ বাটনটাকে ঠেলে দেওয়া, বন্ধ করে দেওয়া পুরোপুরি। সৌরভের নীরবতা স্ব-আরোপিত বা বিক্ষোভকারীদের নীরবতার মতো নয়, যারা কিনা কথা না বলে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এটা হচ্ছে সেই মানুষের নীরবতা যে অন্ধকারের আশ্রয় নিয়েছে, সমস্ত প্রান্ত এক করে নিচে গুজে রেখেছে। জায়গা দখল করার মতো আমাদের জীবনে তেমনভাবে প্রাণবন্ত নয়ও, খুব কমই জায়গা নেয়ও। অনেক সময় পার্কে বা বাজারে আমি লক্ষ্য করেছি লোকে তেমন একটা খেয়াল করে না ওকে, যেন ওর কোনো অস্তিত্বই নেই। আমি হয়তো বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকিয়েছি, তারপর খেয়াল হবে সৌরভ ঘরে এসেছে। ঘরে ঢুকে আমার সামনে বসেছে, আমি আগে টের পাইনি। এমনভাবে হাঁটেও যেন পেছনে পায়ের চিহ্ন রেখে যেতে ভীত। এমনভাবে নড়াচড়া করে যেন আশেপাশের বাতাসকেও কাঁপাতে চায় না ও। বেশিরভাগ সময়েই ঘুমিয়ে থাকেও। সৌরভের নীরবতা সুরাইয়ার ওপর প্রবল ছাপ ফেলেছে। পাকিস্তানের লং ডিস্টেন্স কলে কথা বলার সময় সুরাইয়া আমাকে সৌরভকে নিয়ে কি কি পরিকল্পনা করেছে জানাতো। সাঁতারের ক্লাস, সকার, বাউলিং লিগ। এখন সৌরভের রুমের পাশ দিয়ে যাবার সময় পলকের জন্য বেতের বাস্কেটে পড়ে থাকা পাতা না উল্টানো বই, চিহ্নহীন গ্রোথ চার্ট আর না মেলানো জিগস পাজল দেখে। হতে পারতো এমন একটা জীবনের স্মারক ওগুলো, এমন এক স্বপ্নের স্মারক যেটা কিনা শুরুর আগেই ভেঙে পড়তে চলেছে। কিন্তু একা নয় ও, সৌরভকে ঘিরে আমারও স্বপ্ন ছিল। সৌরভ নীরব থাকলেও দুনিয়া নীরব হয়নি। গত সেপ্টেম্বরের এক মঙ্গলবারে সকালে টুইন টাওয়ার ভূমিসাৎ হয়ে গেল। রাতারাতি বদলে গেল সারা দুনিয়া। সব জায়গায় হঠাৎ করে আমেরিকান পতাকা উঠতে শুরু করলো। ট্রাফিকের ভেতর দিয়ে এঁকে বেঁকে পথ করে চলা হলদে ক্যাবের অ্যান্টেনায় সাইডক ধরে একটানা এগিয়ে চলা পথচারীদের কোটের লেপেলে, এমনকি ছোট ছোট আর্ট গ্যালারি আর দরজা খোলা দোকানপাটের ছায়ায় বসে থাকা স্যান ফ্রান্সিসকো প্যানহ্যান্ডলারদের নোংরা টুপিতে পর্যন্ত। স্যাটার অ্যান্ড স্টকটনের মোড়ে রোজ অ্যাক্টিয়ানের বাজাত এডিথ। একদিন পর পাশ দিয়ে যাচ্ছি, দেখি ওর পায়ের কাছে অ্যাক্টিয়ানের বাক্সের গায়ে একটা আমেরিকান পতাকা সাঁটা রয়েছে। একটা কম্বল আমাদের পা ঢেকে রেখেছে। টিভিতে ডিক ক্লার্ক দেখছি। রূপার বলটা পড়ে গেলেই লোকে আনন্দে চেঁচিয়ে উঠছে, চুমু খাচ্ছে আর কনফেটি পর্দাকে সাদা করে দিচ্ছে। আমাদের বাড়িতে একটা নতুন বছর শুরু হলো, অনেকটা আগের বছর যেভাবে শেষ হয়েছিল সেভাবেই, নীরবতায়। তারপর 4 দিন আগে 2002 সালের মার্চের এক বৃষ্টি ভেজা ঠান্ডা দিনে একটা ছোট অথচ অসাধারণ সুন্দর ঘটনা ঘটল। সুরাইয়া, জামিলা খালা আর সৌরভকে নিয়ে ফ্রিমন্টের লেক এলিজাবেথ পার্কে আফগানদের একটা সমাবেশে গিয়েছিলাম। অবশেষে আগের মাসে তলব পেয়ে আফগানিস্তানে চলে গেছে জেনারেল। সপ্তাহ 2 আগে সেখানে গেছে। ধূসর স্যুট আর পকেট ঘড়িটা রেখে গেছে সে। ওখানে থিতু হওয়ার পর কয়েক মাস পর খালা গিয়ে যোগ দেবে তার সঙ্গে। জেনারেলের কথা অনেক ভাবে খালা ওখানে তার স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা করে। আমরা জোর করেও কয়েকদিনের জন্য আমাদের কাছে এনে রেখেছি তাকে। গত বৃহস্পতিবার ছিল আফগান নববর্ষ। বে এলাকার আফগানরা গোটা বে এলাকা আর পেনিনসুলা জুড়ে উৎসবের আয়োজন করেছিল। কবির, সুরাইয়া আর আমার আনন্দ করার বাড়তি কারণ ছিল। রাওয়ালপিন্ডিতে আমাদের ছোট হাসপাতালটা সপ্তাহখানেক আগে খুলেছে। সার্জিক্যাল ইউনিটটা নয়, স্রেফ পেডিয়াট্রিক ক্লিনিকটা। তবে শুরু হিসেবে ভালো একমত হয়েছিলাম আমরা। কয়েকদিন ধরে রোদ উঠেছে, কিন্তু রোববার সকালে আমি যখন বিছানা ঝাড়ছি, জানালার গায়ে বৃষ্টির ফোঁটা আঘাতের শব্দ কানে এলো। আফগান কপাল ভাবলাম, নাক টানলাম। সুরাইয়া ঘুমে থাকতেই ফজরের নামাজ পড়েছি আমি। এখন আর মসজিদ থেকে জোগাড় করে আনা নামাজের প্যাম্পলেট দেখতে হয় না। এখন সাবলীলভাবে অনায়াসে মুখে উঠে আসে সূরাগুলো। দুপুর নাগাদ পৌঁছলাম আমরা। দেখলাম জমিনে পোতা খুঁটির ওপর পেঁচানো চৌকো আকারের প্লাস্টিক শিটের নিচে আশ্রয় নিচ্ছে জনা কয় লোক।
একজনকে এরই মধ্যে বোলানি ভাসতে লেগে গেছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, ফুলকপির আঁশের হাঁড়ি থেকেও ধোঁয়া বের হচ্ছে। ক্যাসেট প্লেয়ারে বাজছে আহমেদ জহিরের পুরনো একটা গান। আমরা চারজন ভেজা ঘাসের উপর দিয়ে দৌড়ে যাবার সময় মৃদু হাসলাম আমি আর সুরাইয়ার সামনে, মাঝখানে জমিলা খালা, আমাদের পেছনে সোহরা। হলদে কোলে তুলে নিয়েছিল আলী, বলেছিল ভয়ের কিছু নেই, ওরা স্রেফ হাস স্বীকার করছে। তারপর কে একজন মোল্লাহ নাসিরুদ্দিনের কৌতুক বলল, সবাই হেসে উঠলাম আমরা। কি জানো, তোমার বাবা কিন্তু মজার মানুষও ছিল, বলল কবির। ছিল তাই না, হেসে বললাম আমি। মনে পড়লো আমার ইউএসএ পৌঁছানোর পরপরই বাবা আমেরিকান মাছি নিয়ে গজগজ শুরু করেছিল। ফ্লাই ওয়াটার নিয়ে রান্নাঘরে বসে থাকতো, দেয়াল থেকে আরেক দেয়ালে মাছি উড়ে যাওয়া লক্ষ্য করত। এখানে ভনভন করছে, ওখানে ভনভন করছে, মহাব্যস্ত। এই দেশে এমনকি মাছিরা পর্যন্ত মহাব্যস্ত। গঙিয়ে উঠে বলতো। এখন সেই কথা মনে পড়ায় হাসলাম আমি। 3টা নাগাদ বৃষ্টি থেমে গেল, খণ্ড খণ্ড মেঘে ঢাকা আকাশ মুখ ভার করে রইল। পার্কে শীতল একটা বাতাস বয়ে যাচ্ছিল। ইতিমধ্যে আরো অনেক পরিবার এসে হাজির হয়েছে। আফগানরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করলো, স্বাগত জানালো, চুমু খেলো, খাবার বিনিময় করলো। কেউ একজন বারবিকিউতে আগুন জ্বালালো। অচিরে রসুন আর মোরগ কাবাবের গন্ধ আমার সমস্ত ইন্দ্রিয় ভরে দিল। গান বাজছে, আমার অপরিচিত কোনো নতুন গায়ক হবে। বাচ্চারা হাসাহাসি করছে। সৌরভকে দেখলাম, এখনো সেই হলুদ রেইন কোট পরনে, একটা ময়লার বালতির গায়ে ঠেস দিয়ে আছে। পার্কের উল্টো দিকের একটা খালি ব্যাটিং কেজের দিকে ওর চোখ। খানিক বাদে আমি যখন সাবেক সার্জনের সঙ্গে আলাপ করছি, আমাকে সে বলছিল বাবার সে 5th গ্রেডে ক্লাসমেট ছিল। আমার হাতা ধরে টান দিল সুরাইয়া। আমির দেখো, আকাশের দিকে ইঙ্গিত করছিল। আধা ডজন ঘুরে উঠছিল আকাশের বেশ উপরে। ধূসর আকাশের পটভূমিতে উজ্জ্বল লাল, হলুদ আর সবুজের সমারোহ। দেখো তো, বলল সুরাইয়া। ততক্ষণে কাছের একটা স্ট্যান্ডে ঘুড়ি বিক্রিরত এক লোকের দিকে ইশারা করতে শুরু করেছে। এগুলো একটু ধরো। আমার চায়ের কাপটা সুরাইয়ার হাতে দিলাম আমি। সার্জনের কাছ থেকে বিদায় নিয়ে ঘুড়িওয়ালার দিকে এগিয়ে গেলাম। ভেজা ঘাসে পচপচ শব্দ তুলছে আমার জুতো। একটা হলদে সেই পর্চা দেখলাম আমি। চল ইন অনু মুবারক, বলল ফেরিওয়ালা। আমার কাছ থেকে 20 টাকার বলেছিল, এখন আর সেটা মনে নেই। তোমাকে কি কখনো বলেছি যে তোমার বাবা ওয়াজির আকবর খানের সম্ভবত কাবুলেরও সেরা ঘুড়ির ধাওয়াকারী ছিল? বললাম। নাটাইয়ের সুতোর আলগা প্রান্তটা ঘুড়ির মাঝখানের স্পারে আটকাতে শুরু করলাম। মহল্লার ছেলেদের ঈর্ষান্বিত করে তুলল। আকাশের দিকে একবারও না তাকিয়ে ঘুড়ি পিছু ধাওয়া করত। লোকে বলতো ও ঘুড়ির ছায়াকে ধাওয়া করছে, কিন্তু ওকে আমার মতো করে চিনত না ওরা। তোমার বাবা কোনো ছায়া ধাওয়া করতো না, ও স্রেফ জানত। আরো আধা ডজন ঘুড়ি উঠতে শুরু করেছে আকাশে। লোকেরা দলে দলে সমবেত হতে শুরু করেছে, হাতে চায়ের কাপ, চোখ আকাশের দিকে। আমাকে ওটা ওড়াতে সাহায্য করবে, জিজ্ঞেস করলাম ওকে। ঘুড়ি থেকে লাফ দিয়ে আমার দিকে ফিরে এলো সৌরভের চোখ, আবার আকাশের দিকে ফিরে গেল। ঠিক আছে, বললাম। মনে হচ্ছে এটা তানহাই একা ওড়াতে হবে আমাকে। বাম হাতে নাটাইটা স্থির করে নিয়ে মোটামুটি 3 ফুটের মতো সুতো ছাড়লাম। সুতোর মাথায় দোল খাচ্ছে হলদে ঘড়িটা ভেজা ঘাসের ঠিক উপরে। শেষ সুযোগ, বললাম। কিন্তু গাছপালার অনেক উপরে কাটাকাটি লেগে যাওয়া একজোড়া ঘড়ির দিকে চেয়ে রইল সৌরভ। ঠিক আছে, এই চললাম। দৌড়তে শুরু করলাম আমি। আমার স্নিকারের ঘায়ে ওখানে এখানে জমে থাকা বৃষ্টির পানি ছলকে উঠছে। ঘড়ির সুতো ধরা হাতটা মাথার উপরে তুলে রেখেছি। শেষবার এমন করার পর অনেকদিন, অনেকগুলো বছর কেটে গেছে। নিজেকে দেখার জিনিসে পরিণত করেছি কিনা ভাবলাম একবার। দৌড়ানোর সময় বাম হাতের নাটাই থেকে সুতো বেরিয়ে যেতে দিলাম। হাতের ভেতর দিয়ে যাবার সময় টের পেলাম ফের আমার হাতে কেটে দিচ্ছে। এখন আমার কাঁধের পেছনে উঠে এসেছে ঘুড়িটা, উঠছে। পাই করে ঘুরে আবার ছুট লাগালাম। আরো জোরে ঘুরতে লাগলো নাটাইটা। আবার একটা কাজ লেগে গেল, হাত কেটে গেল। থেমে ঘুরে দাঁড়ালাম, হাসলাম। অনেক উপরে পেন্ডুলামের মতো এপাশ ওপাশ দুলছে আমার ঘুড়িটা।
কাবুলে সেই কাগজের পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ করছে। গত 25 বছর ঘুরে ওড়াইনি, কিন্তু হঠাৎ করেই আবার 12 বছর বয়সে ফিরে গেলাম। সেই পুরনো প্রবৃত্তিগুলো ধেয়ে আসতে লাগলো। তোমার বাবার একটা কায়দা এখন দেখতে যাচ্ছি আমি। পুরনো উপরে উঠে তারপর গোত্তা খাওয়া। আমার পাশে নাক দিয়ে প্রবল বেগে শ্বাস ফেলছে সৌরভ। ওর হাতের তালুর ওপর বনবন করছে নাটাইটা। ওর বিক্ষত হাতের রেখাগুলো যেন রুবাবের হাত তার। চোখ পিটপিট করে উঠল আমার। তখনই মুহূর্তের জন্য নাটাই ধরা হাতগুলো একটা হেয়ার লিপ ছেলের ছোট করে ছাটা নখ আর কড়া পড়া একটা ছেলের হাত দেখতে পেলাম। কোথাও একটা কাক ডেকে ওঠার শব্দে মাথা তুলে তাকালাম। টাটকা তুষারে একেবারে ঝলমল করছে গোটা পার। চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সাদা তুষারে ঢাকা গাছের ডালপালায় চিকচিক করছে নিঃশব্দে। এখন শাল গমের কোরমার গন্ধ নাকে লাগছে। শুকনো মালবেরি, টক কমলা, কাঠের গুঁড়ো আর ওয়ালনাট। চাপা নীরবতা, তুষারের নীরবতা কানে তালা লাগিয়ে দিচ্ছে। তারপর অনেক দূর থেকে একটা কণ্ঠস্বর বাড়ি ফিরে যাবার জন্য আমাকে ডাকলো। ডান পা টেনে টেনে চলা এক লোকের কণ্ঠ ওটা। এখন ঠিক আমাদের মাথার উপর এসে ভাসছে সবুজ ঘুড়িটা। এখনই হানা দেবে সে, যে কোনো মুহূর্তে, বললাম আমি। একবার ঘুড়ির দিকে, আরেকবার সৌরভের দিকে তাকাচ্ছি আমি। ইতস্তত করলো সবুজ ঘুড়িটা, স্থির হয়ে রইল এক জায়গায়। এবার আসছে বলে উঠলাম। নিখুঁতভাবে করলাম কাজটা। এতগুলো বছর পর সেই পুরনো উপরে উঠে পাক, তারপর গোত্তা খাওয়া। হাত শিথিল করে সুতোয় টান দিলাম। গোত্তা খেয়ে ঘুড়িটাকে বাউলি কেটে সরে গেলাম। ঝটপট কয়েকটা টান পড়লো সুতোয়। অমনি আমাদের ঘুড়িটা অর্ধবৃত্তাকারে ঘুরে আবার উপরে উঠে এলো। হঠাৎ উপরে চলে এলাম আমি। সবুজ ঘুড়িটা এখন ভয়ে পালানোর তাল করছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আগেই হাসানের কায়দায় চালিয়ে দিয়েছি ওর ওপর কষে টান মারলাম। সঙ্গে সঙ্গে গোত্তা খেলো আমাদের ঘুড়িটা। আমাদের সুতোয় ওর সুতো কেটে যাওয়াটা যেন মনের চোখে দেখতে পেলাম। কেটে যাওয়ার আওয়াজটাও পেলাম যেন। তারপর স্রেফ সাই করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সবুজ ঘুড়িটা। আমার পেছনে লোকজনের চিৎকার। বাইরে চলে গেল সবুজ ঘুড়িটা। আমার পেছনে লোকজন চিৎকার দিয়ে উঠল। সীসা আর হাততালির শব্দ প্রবল হয়ে উঠল। হাঁপাচ্ছি আমি। শেষবার 1975 সালের শেষ শীতে একটা ঘুড়ি বোকাট্টা করে বাবাকে আমাদের ছাদে দাঁড়িয়ে উজ্জ্বল চেহারায় হাততালি দিতে দেখেছি।